ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিদের যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমন তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। একদিন দুই দিনের মধ্যে আরো 9 জন সচিব ফাঁকা মন্ত্রণালয়গুলো পোস্টিং করা হচ্ছে, যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন। ফাইন্যান্সিয়াল আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। সকালে সংক্ষিপ্ত মিছিল নিয়ে কলেজের 2 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। সে সময় রাজশাহীগামী বাসে মুন্সিগঞ্জে গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন স্থানের নারী ও শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানান তারা। হঠাৎ করে এমন শিশু নারী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তারা। সে সময় অভিযুক্তদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান তারা। পাশাপাশি চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সমালোচনাও করেন শিক্ষার্থীরা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতিতে উদ্বেগ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাবে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসলে অপরাধ কমে যাবে উল্লেখ করে তারা বলেন, এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকেও আরও বেশি তৎপর হতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারও ব্যর্থ হবে বলে মন্তব্য করে আগামী 72 ঘন্টার মধ্যে সকল অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দর্শকের কোনো দলীয় পরিচয় হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা বাংলাদেশের কোনায় কোনায় আমার বোনেরা যে ইনসিকিউর ফিল করছে, তাকে আবার কিছু সাধুবাদ জানাচ্ছে কিছু দলীয় নেতারা। আমরা বলতে চাই, দর্শকদের যদি আপনারা পরিচয় দিতে চান, স্পষ্টভাবে পরিচয় দিয়ে দেন। আমরা জানি দর্শকের কোনো পিতৃ পরিচয় থাকে না। যে ধরনের ধর্ষণ, ছিনতাই এবং চাঁদাবাজি চলছে, আমরা বাংলাদেশের কোনো মেয়ে হোক কিংবা কোনো নারী বা পুরুষ হোক, কেউই নিজেদেরকে কোনো অবস্থায় নিরাপদ মনে করতে পারছে না। তারা অবহেলা করে, দেশের চাঁদাবাজি চলে, দেশের দর্শন আগের মতো চলে, তাহলে এই ছাত্র জনতা এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে দাঁড়াবে। দেশজুড়ে খুন, ধর্ষণ ও ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ছাত্র সমাজ। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে ও ধর্ষণকারীদের আইনের আওতায় আনার দাবিতে দুপুর থেকে মানববন্ধন করছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সেখানে আছে সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, মানববন্ধনে শিক্ষার্থীদের বক্তব্যের পাশাপাশি জানাবেন তারা আসলে কতটুকু নিরাপদহীনতায় ভুগছেন এবং একই সাথে এই কর্মসূচি তারা আজকে কতক্ষণ চালিয়ে যাবেন? হ্যাঁ, একটু আগে যেমনটি বলছিলেন যে তিতুমির কলেজ, ইডেন কলেজে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই একই দাবিতে একই বিষয়ে কিন্তু রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে কিন্তু তারা মানববন্ধন করছেন এবং এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে কিন্তু তারা বেশ কিছু দাবি জানিয়েছেন। সে দাবিগুলোর মধ্যে হচ্ছে যে অনতি বিলম্বে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে এবং আর একটিও যেন ছিনতাই, চুরি কিংবা ডাকাতের মতো ঘটনা না ঘটে, সেজন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে সারা দেশে আরো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিমাণ বা সংখ্যা যদি বাড়ানোর প্রয়োজন হয় সেটিও বাড়ানোর দাবি তারা তুলছেন এবং তারা বলছেন যে 48 ঘন্টার মধ্যে সকল পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি সহ বিভিন্ন দাবি করছেন। একজন শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে কথা বলছেন, আমরা সেখানে একটু তার বক্তব্য শুনবো। শৃঙ্খলার মধ্যে, আইন ব্যবস্থার মধ্যে যে এআইজি এসপিরা বসে আছে, ওদেরকে প্রথমে বহিষ্কার করে। ওদের মতো মানুষের কারণে আজকে দর্শকরা
হয়েছে। 24 ঘন্টা ওনার জন্য আরো এক্সট্রা টাইম। এই 24 ঘন্টার মধ্যে আপনি যত জলদি সম্ভব আমাদের দাবি মেনে নিন। এগুলো যৌক্তিক দাবি। আপনি যদি না মানেন, আপনি আমাদের জুলাই আন্দোলনে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে আন্দোলন করেছে এটার ভিডিও দেখে নিন। একজন শিক্ষার্থী কিন্তু আসলে বলছিলেন, তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে ইঙ্গিত করছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে 7 মাস সময় পেয়েছেন। এই 7 মাসেও যদি তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারেন তাহলে এটা তার ব্যর্থতা বলেই তার শিক্ষার্থীরা ধরে নিচ্ছেন। এবং পাশাপাশি জুলাই আন্দোলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তারা আবারও কিন্তু পূর্বের মতো রাজপথে থেকেই সকল দাবি আদায় করে নেবেন বলে তারা কিন্তু হুঁশিয়ারি করছেন। তানিয়া, ধন্যবাদ সাকিব। আমরা নিশ্চয়ই ফিরবো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বক্তব্য জানবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী নির্যাতনের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় আটক 3 ডাকাতকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর মধ্যে তাদের 2 জন ডাকাতের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদিকে ওই দিনের ঘটনা সহ সারা দেশে বিভিন্ন অত্যাচার নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধীরা। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করেছে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। শনিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত 17 ফেব্রুয়ারির ডাকাতি ও নারী নির্যাতনে অভিযুক্তদের হাজির করা হয়। সেদিন সন্ধ্যায় বিচারক তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার আন্তজেলা ডাকাত দলের ওই 3 সদস্যকে সাভারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। এরই মধ্যে আটক সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে টাঙ্গাইলে বাসের ডাকাতি এবং নারীদের নিপীড়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ। মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা এই আন্দোলন সংগঠিত করেন। এ সময় তারা জানান, সারা দেশে নারী নির্যাতন বেড়েছে। এর জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করেন। এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে এই বাংলাদেশটা হবে নিরাপদ, এই বাংলাদেশটা হবে একটি বৈষম্যহীন রাষ্ট্র। আমাদের দাবি হচ্ছে প্রতিটি ধর্ষণ এবং প্রত্যেকটি ধর্ষকের যেন সুষ্ঠু বিচার হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। আমি একজন ছেলে মানুষ, আমার ঘরেও মা এবং বোন রয়েছে, তাদেরও তো নিরাপত্তার প্রয়োজন রয়েছে। এদিকে সিরাজগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভের পর সমাবেশে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সঠিকভাবে যদি ধর্ষকদের আইনের আওতায় আনা না হয় তাহলে এর পরবর্তীতে আমরা আলটিমেটাম দিতে বাধ্য হব। আপনারা যদি মনে করে থাকেন ছাত্রলীগের মতো ওইগুলোর সাথে জড়িয়ে তাদেরকে আপনারা রেহাই পাইয়ে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। ক্ষমতাচ্যুত করতে কিন্তু আমরা 10 মিনিটও সময় নেব না। বক্তারা আরও বলেন, জুলাই আগস্ট গণ আন্দোলনে সামনের সারিতে ছিলেন মেয়েরা, অথচ আজ ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে তারাই নির্যাতনের শিকার হচ্ছেন। গত 17 ফেব্রুয়ারি রাত 11:30টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েস পরিবহনের একটি বাস রাত 1:45টার দিকে গাজীপুরের কালিয়াকোর পার হলে টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছালে 6-7 জনের ডাকাত দল বাসটির নিয়ন্ত্রণে নেয়। ওই বাসে ডাকাতির পাশাপাশি নারী নির্যাতনের অভিযোগ ওঠে। হাসিবা আলী বর্ণা, 71। সারা দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আসাদ গেটের প্রতিবাদে রাস্তায় নেমেছে বৈষম্য বিরোধী এবং সচেতন নাগরিকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। সেখানকার সর্বশেষ খবর নিয়ে তিনি যুক্ত হবেন। রাশেদ, আসাদ গেটের খবর জানানোর পাশাপাশি যান চলাচল বিঘ্নিত হচ্ছে কিনা এবং একই সাথে যারা প্রতিবাদ করছেন তারা সর্বশেষ কি দাবি জানিয়েছেন? তানিয়া, গেল আমি যদি বলি প্রায় 1 ঘন্টা ধরে তারা কিন্তু আসাদ গেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন, তারা আসলে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্রদের যে আন্দোলন হলো, সেই ছাত্রদের আন্দোলনে কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন এবং এখন যে দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, চুরি যা হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে সেটি নিয়ে কিন্তু তারা এখানে রাস্তায় অবরোধ করেছেন। তারা রাস্তার আসলে এক পাশ অবরোধ করেছেন, অন্য পাশ কিন্তু তারা ছেড়ে রেখেছেন। তারপরও আসলে যানবাহন চলাচলে একটু হলেও বাধা পেতে হচ্ছে। আপনারা দেখছেন মূলত তারা যে স্লোগান দিচ্ছেন যে ধর্ষণ সক্রিয়,
প্রশাসন নিষ্ক্রিয় এরকমভাবে স্লোগান দিচ্ছেন এবং নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে আছেন এবং প্ল্যাকার্ডগুলোর মাঝে কিন্তু সেরকমভাবে কিন্তু নানা ধরনের কিছু লেখা যে এই যে রাজশাহীতে ধর্ষণের ঘটনা, বাসে ধর্ষণের ঘটনা এবং মানুষের যে এখন জানমালে কোনো রকমের কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে সেটি নিয়ে কিন্তু আজকে পুরো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে। তারা সংখ্যায় যে কম হলেও কিন্তু তারা কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু সড়কের মাঝে দাঁড়িয়ে কিন্তু সেই দাবি জানাচ্ছেন। আমি যদি দুই একজনের সাথে কথা বলি, আমরা দেখছি তানিয়া প্রশাসন কি শুধুই দর্শক সেরকম। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনারা এখানে দাঁড়িয়েছেন, বিষয়টি একটু বলবেন। আমরা একটা ইভেন্ট লঞ্চ করেছি, ইভেন্টের নাম হচ্ছে প্রশাসনের ঘুম ভাঙায় ধর্ষকদের বিচার চাই। এটা মূলত আমরা যেটা আশা করেছিলাম যে নতুন বাংলায়, আমাদের যে স্বাধীন বাংলায় আমরা যেটা আশা করেছিলাম যে জুলাই পরবর্তী সময়ে যারা ইন্টারিম সরকারেও আছেন বা যারা সামনের সারির যোদ্ধারা আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তারা দেশের অরাজকতা, অন্যায় বা আপনার ধর্ষণ এইসবের বিরুদ্ধে তারা কথা বলবেন। কিন্তু দুঃখজনকভাবে আমরা তাদেরকে কোনো স্টেপ নিতে দেখিনি। তারা বোবা ভূমিকা পালন করেছেন, তারা স্লিপিং পিল খেয়ে বসে আছেন, তারা চোখে কিছু দেখছেন না, মুখে কিছু বলছেন না। তাই আজকে আমাদের ছাত্র জনতাকে এবং সাধারণ মানুষকে এই রাস্তায় এসে কথা বলতে হচ্ছে। আপনারা কতক্ষণ আসলে এখানে থাকবেন বলে ভেবেছেন? আমাদের হচ্ছে আমরা শুরু করেছি 11টায়, এর আগে থেকে জনগণ আসা শুরু করেছে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের টনক নড়ছে। মূলত আমাদের এটা প্রশাসনের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে একটি মানে কর্মসূচি। আমরা দেখছি যে আপনারা আসলে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা আসলে কি বার্তা দিতে যাচ্ছেন? আপনাদেরটা কি শুধু ধর্ষণ নিয়ে, নাকি হচ্ছে এই যে গুম, তারপর হলো যে নানা ধরনের ছিনতাই হচ্ছে সেগুলো নিয়ে? আচ্ছা, আমরা মূলত আজকে এই কর্মসূচিটা দেওয়ার অন্যতম যে মূল কারণ ছিল সেটা হচ্ছে আমাদের দেশে মা বোনরা কোনোভাবে নিরাপত্তা পাচ্ছে না। বিশেষ করে 5ই আগস্টের পরে আপনি দেখবেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বিভিন্ন ক্ষেত্রে, চাঁদাবাজি থেকে শুরু করে ছিনতাই, ডাকাতি, রাহাজানি বা অন্যান্য ক্ষেত্রে ওনারা নীরব ভূমিকা পালন করছেন। আমি প্রত্যেক সদস্যকে বলছি না, কিছু সদস্যকে ইঙ্গিত করে বলতেছি যে ওনারা কিছু মিসলিডিং কথাবার্তা বলেন। যেমন রাজশাহীর যে ঘটনা, সেটা সারা বাংলাদেশের মানুষ জানে। সেখানে বাস আপনাদের ছোট করে একটু বলবেন আপনাদের দাবিটা ছোট করে। আমাদের মূল দাবিটা হচ্ছে এই যে চারদিকে ধর্ষণ হচ্ছে, এই দর্শকরা যাতে ভয় পায় ধর্ষণ করতে, প্রশাসনের ওইরকম কঠোর স্টেপের দাবি জানাচ্ছি আমরা। অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছিলেন তানিয়া, তারা কিন্তু আসলে ধর্ষকরা যাতে ভয় পান এবং প্রশাসনের যাতে হচ্ছে যে আইন শৃঙ্খলা অবনতি সেটি যাতে উন্নতি হয় সেটি কিন্তু আসলে তারা চাচ্ছেন। ধন্যবাদ রাশেদ আনিস। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও শিক্ষার্থীদের বক্তব্য শোনার জন্য আপনার কাছে। দর্শক সহকর্মী রাশেদ আনিস ছিলেন এতক্ষণ আমাদের সাথে। জুলাই আগস্টে গণহত্যার মামলায় 3 পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বিশেষ ট্রাইব্যুনাল। রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করায় অভিযুক্ত SI চঞ্চল কুমার সরকারকে 27 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে 22 এপ্রিল। চিফ প্রসিকিউটর বলেছেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আমরা এখানে বলেছি যে তদন্ত সংস্থা তদন্ত কাজ প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। তারপরেও সবকিছু যাচাই বাছাই করে চূড়ান্তভাবে চার্জশিট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছেন। আদালত 2 মাসের সময় মঞ্জুর করে 22 এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেছেন তদন্ত দেওয়ার জন্য। কিন্তু আমরা আশা করছি তার অনেক আগেই তদন্ত রিপোর্ট আমরা দাখিল করতে সক্ষম হব। এই মামলাতে 2 জন পুলিশ অফিসার, একজন হচ্ছে আরশাদ হোসেন, সে হচ্ছে একজন ইন্সপেক্টর, আরেকজনের নাম হচ্ছে ইমাজ হোসেন ইমন, কনস্টেবল, যারা সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে আমরা দেখতে পেয়েছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ঠিক করেছে আপিল বিভাগ। রবিবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ শুনানির এই দিন ঠিক করেন। গত 20 ফেব্রুয়ারি ATM আজহারের রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল, কিন্তু ওই দিন শুনানি হয়নি। 2014 সালে 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। সেই আপিলের রায়েও তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। এরপরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, ধর্ষণ ও নির্যাতন সহ বিভিন্ন অপরাধে 6টি অভিযোগ আনা হয়েছে।
আগামী জুলাই থেকে শতভাগ রিটার্ন অনলাইনে জমা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ ও আধুনিকায়ন করার লক্ষ্যে আগামী 4 বছরের জন্য সরকার শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। সকালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মিলনায়তনে আয়োজিত 4 বছর মেয়াদে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নিয়মিত করদাতারা চাপে পড়লেও কর ফাঁকি দেয়ারা নানাভাবে পার পেয়ে যায় বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে শতকরা 13 ভাগ এবং জানুয়ারিতে রপ্তানি বেড়েছে 7%। এ সময় ব্যবসায়ীদের সুবিধার্থে ইম্পোর্ট এক্সপোর্ট হাব নামে একটি ওয়েবসাইট চালু করা হয়, যার মাধ্যমে আমদানি রপ্তানির প্রয়োজনীয় তথ্য উপাত্ত জানা যাবে। আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। যারা ফাঁকিবাজ তারা ঠিকই ফাঁকি দেয়, আর যত চাপ আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স দেওয়ার উপরে, এটা সব জায়গাতেই, এটা ভিএটিতে আছে, এটা ইনকাম ট্যাক্সে আছে এবং এটা কাস্টমসে আছে। সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের 5 দফা আদায়ের দাবিতে ধর্মঘট পালন করছে চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালে ধর্মঘটের প্রভাব জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর কাছে। প্রণবেশ, ধর্মঘটের সর্বশেষ খবর জানানোর পাশাপাশি এই চিকিৎসকদের ধর্মঘটের কারণে হাসপাতালে নিশ্চয়ই রোগীদের দুর্ভোগও কিছুটা হচ্ছে, সে বিষয়ে খবর জানাবেন। Efecto amargo. Si vamos a বিশেষ করে ম্যাথস অর্থাৎ এসএসসি পাস করে কিছু ডিপ্লোমার ডিগ্রিধারী তারা চিকিৎসক হিসেবে সমাজে পরিচিতি পাচ্ছেন। এর ফলে প্রকৃত যারা এমবিবিএস বা বিডিএস সনদপ্রাপ্ত তাদেরকে অনেকেই চিকিৎসক হিসেবে মনে করছেন না। বিশেষ করে সাধারণ গ্রামীণ মানুষ যারা, তারা কিন্তু অপচিকিৎসার শিকার হচ্ছেন। সেই অপচিকিৎসা থেকে বাঁচানোর জন্য এখানে যারা ইন্টার্ন ডাক্তার রয়েছেন তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের সাথে সংহতি জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম বর্ষ থেকে যারা একেবারে সিনিয়র 5ম বর্ষ পর্যন্ত সবাই আজকে ক্লাস বিরতি করেছেন। অর্থাৎ বলা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরো একাডেমিক কার্যক্রম আজকে অচল হয়ে পড়েছে তাদের এই কার্যক্রমের সংহতির কারণে। এবং তারা আরেকটি দাবি করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা যেটা বলছেন যে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে, অর্থাৎ প্যারাসিটামল বা এরকম যে ওষুধগুলো রয়েছে সেগুলো সবাই প্রেসক্রাইব করতে পারে, কিন্তু অনেকেই জটিল রোগের জন্য অনেক ওষুধ রয়েছে সেগুলো প্রেসক্রাইব করে দিচ্ছেন। যারা নরমাল যারা বিভিন্ন ডিপ্লোমা প্রাপ্ত সনদপ্রাপ্ত তারাও কিন্তু এই ধরনের জটিল রোগের চিকিৎসা দিচ্ছেন এবং অনেক ওষুধ প্রেসক্রাইব করছেন। সেটি যেন না হয় সেই দাবিও তারা উত্থাপন করেছেন। পাশাপাশি প্রতি বছর যে প্রায় 10,000 যে শূন্য পদ রয়েছে সেগুলো পূরণের জন্য তারা দাবি জানিয়েছেন যে 8 থেকে 10,000 ডাক্তার স্বাস্থ্যখাতে ভারসাম্য বজায় রাখতে নিয়োগ দিতে হবে, এটি তাদের দাবি। তো এরকম গুরুত্বপূর্ণ দাবিগুলো তারা করেছেন। তার জন্য আজকে জরুরি সেবা কিন্তু তারা চালাতে দিচ্ছেন যাতে সাধারণ যারা রোগী তাদের কোনো সমস্যা না হয়। তবে বিভিন্ন ওয়ার্ডে যেহেতু ইন্টার্নরা রয়েছে তাদের জন্য কিছু রোগী অবশ্যই হয়তো সমস্যায় পড়ছেন, তবে জরুরি বিভাগের সকল চিকিৎসা এখানে চলছে। জরুরি বিভাগ। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ফিরবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন চট্টগ্রাম থেকে। এদিকে নাটোরে বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে বিরোধের জেরে গুরুতর আহত হয়েছেন বরের মা ও নানি সহ 4 জন। এ সময় বাসর ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠলেও
সুপার আমজাদ হোসেন জানান, মারধরের ঘটনা ঘটলেও বাসরঘর ভাঙার ঘটনা সত্য নয়। পুলিশ সুপার জানান, শুক্রবার রাত 10:30টার দিকে বাগবিতণ্ডায় জয়ন্তপুর এলাকায় মিন্টু আলী শাহ এর বাড়িতে তার ছেলে আরাফাত শাহের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় উচ্চস্বরে গান বাজানো নিয়ে আপত্তি তোলে একই গ্রামের আব্দুল আওয়াল শাহ এবং তার ছেলেরা। এক পর্যায়ে তারা মিন্টুর বাড়িতে এসে বরকে বাসরঘর থেকে বের করে দিয়ে ভাঙচুর করে। এলাকার একজন প্রতিনিধি জানায়, এই দুই পরিবারে একে অপরের আত্মীয়। দ্রুত তাদের বিবাদ মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্যাক্স নিয়ে ভারত এবং ভুটানের দ্বন্দ্বের ভুটানের পাথর আমদানি হচ্ছে না বাংলাদেশে। এতে গত কয়েকদিন ধরে স্থবির হয়ে আছে গোটা বন্দর। হাতে কাজ না থাকায় বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিক এবং ব্যবসায়ীরা। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারত ভুটানের মধ্যে পণ্যের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করায় পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে ভুটান। তবে পশ্চিমবঙ্গ সরকারের সাথে ভুটানের আলোচনা চলছে, খুব শীঘ্রই সমাধান হবে। রফিকুল ইসলামের তথ্যছবিতে বিস্তারিত। প্রতিদিন 3 থেকে 400 পাথরবাহী ট্রাক ভারতের সড়কপথ দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করত। বর্তমানে ভারত ও নেপালের সামান্য কিছু পাথরের ট্রাক আসলেও ভুটান থেকে কোনো পাথর আসছে না। বন্দর সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ভারতের উপর দিয়ে ভুটানের ট্রাক আসার জন্য অতিরিক্ত ট্যাক্স ও চার্জ ধরায় বাড়তি খরচ হচ্ছে ভুটানের ব্যবসায়ীদের। এজন্য ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো স্লট বুকিং এর আওতায় আনতে ভারতের ফুলবাড়ী বন্দরে ট্রাক চালকদের আন্দোলন চলছে। এ কারণে প্রায় 20 দিন ভুটান থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের পাথরের তুলনায় বাংলাদেশে ভুটানের পাথরের চাহিদা কয়েক গুণ বেশি। তাই চাহিদা অনুযায়ী আমদানি না হওয়ায় বন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। ভুটান আর ভারতের দ্বন্দ্বে এখন বাংলাদেশে পাথর আসে না, এখন শুধু ভারত থেকে পাথর আসে, বাংলাদেশে এই চাহিদাটা পূরণ হয় না। শর্ট মানি বলে একটা কথা আছে ওদের, শর্ট মানির জন্য। আর একটা এখানে একটা ফুলবাড়ি, ভারতের পশ্চিম বাংলা ফুলবাড়িতে একটা সংগঠন করছে। এর সঙ্গে আছে ফুলবাড়ি লোকাল বর্ডার ট্রাক ফেয়ারওয়েল অ্যাসোসিয়েশন, এর মাধ্যমে তারা চাঁদা নিচ্ছে। সিএনএফ এজেন্টরা বলছেন, ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো বাড়তি স্লট বুকিং এর আওতায় আনতে ভারত সরকার ভুটানের উপর চাপ সৃষ্টি করছে। যতক্ষণ পর্যন্ত ভারত গভর্নমেন্ট সুবিধা অ্যাপের টাকা আদায় না করতে পারে, ততক্ষণ পর্যন্ত ভুটান গাড়ি আসতে দিতেছে না। আর শ্রমিকরা বলছেন, ভুটানের পাথর না আসায় বন্দর শ্রমিক সহ অন্যান্য শ্রমিকের কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। ভুটান যদি 2 জায়গায় স্লট বুকিং দেয়, সেই জন্য ভুটান ঢুকতে পারতেছে না, অনেক টাকা খরচ হচ্ছে, আমাদের শ্রমিক কাজ পাচ্ছে না। পাথর না আসাতে আমাদের শ্রমিকগুলা বা বাংলাবান্ধা পোর্টের যেগুলা কর্মচারী কাজকর্ম করে, তাদের জীবিকা নির্বাহর খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারত ভুটানের পাথরের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করায় ভুটান পাথর রপ্তানি বন্ধ করে দেয়। তবে পশ্চিমবঙ্গ সরকারের সাথে ভুটানের আলোচনা চলছে। পশ্চিমবঙ্গ সরকার ভুটানের গাড়ি থেকে স্লট বুকিং বাধ্যতামূলক করার কারণে 4 জানুয়ারি থেকে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। এ বিষয়ে আমরা শুনেছি ভুটান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা নিয়ে আলোচনা করছে। আমরা আশা করছি অতি শীঘ্রই এই পাথর আমদানি আবার নতুন করে শুরু হবে। যদিও বন্দর দিয়ে সীমিত পরিসরে রপ্তানি চলছে, ভুটান থেকে পাথর আমদানি চালু হলে চাঞ্চল্য ফিরে আসবে বন্দরের। শরীফ আজাদ প্রীতম, ৭১। দুই চির প্রতিদ্বন্দ্বী ক্রিকেটের মহারণে দুই পরাশক্তি। কিছুক্ষণের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। যদিও দুবাইয়ে মাঠে নামার আগে দুই দলের সামনে দুই ভিন্ন সমীকরণ। আসরেই টিকে থাকতে রিওয়ানদের চাই জয়, অন্যদিকে পাকিস্তানকে হারাতে পারলে ভারত 1 পা রাখবে সেমিতে। ম্যাচের আগে কে কতটা এগিয়ে তুলে ধরছেন পার্থবণিক। কি বামে কি ডানে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু ছবিতে নয়, বাস্তবেই দৌড়ের মাঝে আছে টিম পাকিস্তান। দুবাইয়ে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ব্যাটেল, যেখানে হারলেই ব্যাগ কাঁধে নিয়ে আসর থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে রিজওয়ানদের। ভারত ম্যাচের আগে পাকিস্তান কতটা চাপে তা বোঝা গেছে দুবাইয়ের এই রাত্রিকালীন অনুশীলনে। পাক্কা 3 ঘন্টা ফুল টিম প্র্যাকটিস করার পরেও আলাদা করে আরো 20 মিনিট অনুশীলন করেছেন পাকিস্তানের ব্যাটাররা, বিশেষ করে বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে 90 বলে 64 রানের স্লো ইনিংসের জন্য রীতিমতো তুলোধুনো হচ্ছেন। অনেকে কিউইদের কাছে হারের দায়ও দিচ্ছেন তাকে। তাই প্র্যাকটিসে সব বোলারদের বিপরীতে 2 ওভার করে ব্যাট করেছেন এই পাক তারকা। এদিকে ছাড় পাননি শাহিন আফ্রিদি, হারিস রফরা। নিউজিল্যান্ড ম্যাচে দুজনে মিলে দিয়েছেন 131 রান। বলা চলে এক প্রকার শাস্তি স্বরূপ দুজনকে 7 ওভার করে বল করিয়েছেন হেড কোচ আকিব জাভেদ।
এদিকে পাকিস্তান ম্যাচ নিয়ে দুনিয়ার মানুষ যতই হাইপ তুলুক, রোহিতদের কাছে এটা এখন ডাল ভাত। মুখোমুখি শেষ 5 ওয়ানডের 5টাই জিতেছে তারা। সবশেষ যেবার পাকিস্তানের কাছে হেরেছিল তা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারতের কনসার্ন হতে পারেন বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে 22 রানে আউট হয়েছেন, তাই প্র্যাকটিসে আলাদা এফোর্ট দিতে দেখা গেছে তাকে। অনেকটাই নিশ্চিত উইনিং কম্বিনেশন নিয়েই পাকিস্তান ম্যাচে মাঠে নামবেন রোহিতরা। প্র্যাকটিসের ফাঁকে এ নিয়ে কোচ গম্ভীরের সাথে আলোচনাও করেছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের হেড টু হেড রেকর্ড বলছে 5 ম্যাচের 3টা জিতে ভারতের চেয়ে সামান্য এগিয়ে আছে পাকিস্তান। অবশ্য পাকিস্তানের বর্তমান যে অবস্থা তাতে পাক ফ্যানরা দলের ওপর খুব একটা রাখতে পারছেন না আশা। পয়েন্ট টেবিল বলছে ভারত জিতলে এক পা রাখবে সেমিফাইনালে, আর পাকিস্তান পড়বে কঠিন সমীকরণে। সেক্ষেত্রে সেমিতে উঠতে হলে ভারতের বিপক্ষে পাকিস্তানের জিততে তো হবেই, সাথে নিউজিল্যান্ডেরও হারতে হবে ভারত ও বাংলাদেশের কাছে। এর ব্যতিক্রম মানেই পাকিস্তানের টাটা বাই বাই। পার্থ বণিক, ৭১। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।